গোয়া মানেই শুধুই কি সি বিচ আর নাইট লাইফ? একেবারেই নয়। এর এক মাথায় নীল সমুদ্র, আরেক মাথায় সবুজ পাহাড় বেয়ে নেমে আসা জলপ্রপাত, আর আছে শতবর্ষ প্রাচীন চার্চ, শান্ত মন্দির আর ঐতিহাসিক দুর্গ, যা গল্প বলে গোয়ার সমৃদ্ধ ইতিহাসের। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি 4 রাত ও 5 দিনের গোয়া ভ্রমণে। সকালে সাইট সিন আর সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে নাচ গান। আজকে এক্সপ্লোর করব নর্থ গোয়া। প্রথমেই ডলফিন দেখতে চলে এসেছি। এটা হচ্ছে ডলফিন ট্রিপ। জ্যাকেট পরে বসে পড়েছি, দেখি ডলফিন দেখতে পাই কিনা। এখন চলে এসেছি আগোডা ফোর্ট। এটা আগে জেল ছিল। এত টালবাহানার পর পৌঁছলাম শেষ পর্যন্ত দুধসাগর জলপ্রপাত। আর তো এগিয়ে যেতে হবে সামনে। আর আজকে আমাদের ট্যুর আছে সাউথ গোয়া। চলে এসেছি আমাদের আজকের প্রথম স্পট মিরামার বিচ। এই একটা ভিডিওতেই গোয়ার সাউথ থেকে নর্থ, সমুদ্র থেকে ঝর্ণা, কখন কোথায় কিভাবে যাবেন, কত খরচ হবে, সমুদ্রের ধারে আর ডিনার ক্রুজে কিভাবে এনজয় করবেন গোয়ার নাইট লাইফ, সব কিছু সংক্ষেপে দেখিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওগুলোতে ডিটেলসে এক এক দিনের অ্যাডভেঞ্চারগুলো তুলে ধরবো। আর আজকের ভিডিও শুরু করছি গোয়ার মাডগাঁও থেকে। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। এখন আছি গোয়ার মাডগাঁও জাংশনে। এখান থেকে সোজা যাব আমাদের হোটেলে। ওখানে চলো তাড়াতাড়ি, বাকি কথা সেখানে গিয়েই হচ্ছে। ট্রেন আমাদের নামিয়ে দিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে বাইরে বেরোনোর জন্য ওভারব্রিজ দিয়ে যেতে হবে 1 নম্বরে। বেরোতেই সামনে পার্কিং এরিয়া। আমাদের বাস আসলো রাস্তার ধারে। লাগেজগুলো গাড়িতে তুলে এগিয়ে চললাম হোটেলের দিকে। সময় এখন বিকেল 5:30। আমাদের হোটেল ছিল গোয়ার কালাঙ্গুটে। মাডগাঁও স্টেশন থেকে আসতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। তাই এখানে ঢুকতে 7টা বেজে গেল। রাস্তায় ভালোই জ্যাম ছিল, না হলে আরও আগে চলে আসতাম। এই হলো আমাদের হোটেল। ঢুকতেই বাদিকে রিসেপশন এরিয়া। গোয়ায় এটা আমাদের হোটেল। 1.5 ঘন্টা লেগে গেল মাডগাঁও থেকে আসতে আসতে। হোটেলটা পুরো ঘুরে দেখাবো তোমাদের। রুম কীরকম, কত ট্যারিফ আছে সব কিছু জানাবো। সাউথ গোয়া আর নর্থ গোয়া মিলিয়ে টোটাল কী কী দেখার জায়গা আছে এখানে সব কিছু দেখাবো, যাতে এই একটা ভিডিও দেখেই পুরো গোয়া ট্রিপটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারো। তবে তার আগে হাওড়া থেকে কীভাবে আসলাম এখানে সেটা একবার দেখে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবে না। ট্রেন ছাড়তে ঠিক 1.5 ঘন্টা বাকি। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের সামনে এসে উপস্থিত হলাম। দুপুরবেলা খাবার জন্য কিছু নিতে হবে, তাই ঢুকে পড়লাম এই রেস্টুরেন্টে। খাবার পার্সেল নিয়ে চলে আসলাম প্ল্যাটফর্মে। যেখানে বসেছিলাম তার পাশেই দেখলাম এই প্লাস্টিকের বোতল রিসাইকেল করার মেশিন। কিন্তু মানুষ এটাকেও পানের পিক ফেলার জায়গা বানিয়ে ছেড়েছে। আর কত নিচে নামবে এরা জানি না, কিন্তু আমাকে উঠতে হবে ট্রেনে। গীতাঞ্জলি এক্সপ্রেসে করে প্রথমে যাব মুম্বাই। 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে। 1:15-তে ঢুকলো আমাদের ট্রেন, আর ছাড়বে 1:40-এ। প্যান্ট্রি কার অ্যাভেলেবেল আছে এখানে, তাই দেখলাম খাবার তৈরি সব সরঞ্জাম তোলা হচ্ছে। হাওড়া থেকে আমাদের ট্রেন যাবে মুম্বাইয়ের সিএসএমটি অর্থাৎ ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে। আমার কোচ নম্বর B2। সাইড লোয়ারে ছিল আমার সিট। একদম সঠিক সময়ে ট্রেনের চাকা গড়াতে শুরু করলো। হাওড়া থেকে 31 ঘন্টারও বেশি সময় লাগবে পৌঁছাতে। জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম। ঠিক 24 ঘন্টা পর, মানে পরদিন দুপুরে ট্রেন এসে দাঁড়ালো বাদনেরা জাংশনে। 2 ঘন্টা হয়ে গেল এখান থেকে ট্রেন ছাড়ার নাম নেই। অলরেডি 2 ঘন্টা দেরি করেই ঢুকেছিল এখানে, তার সঙ্গে আরও 2 ঘন্টা, মানে মোট 4 ঘন্টা লেট করে দিল। সামনে নাকি লাইনের উপর কিছু একটা কাজ হচ্ছে। 2:50-এ আবার চলতে শুরু করলো আমাদের গাড়ি। আকোলা জংশনে খাবার অর্ডার করেছিলাম অনলাইনে। সেখানে ট্রেন ঢোকার কথা ছিল 11:30টায়, কিন্তু এখন সেটা হবে 3:30, মানে লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেল। মুম্বাইতে আমাদের ট্রেন ঢোকার কথা ছিল পরদিন রাত 9:20-তে, কিন্তু এখন সময় রাত 2:10। 5 ঘন্টা লেট। কলকাতা থেকে এই জায়গার দূরত্ব 1965 কিলোমিটার। ট্রেন ফেয়ার ছিল 2080 টাকা। আসতে সময় লাগলো 36 ঘন্টারও বেশি। ট্রেন থেকে নেমে সামনের দিকে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম এখানকার ওয়েটিং রুম। লেডিস আর জেন্টস আলাদা। এখানে বসতে কোনো টাকা লাগে না, তাই ভিতরে সবাই শুয়ে পড়েছে। এসি আছে, কিন্তু বোঝা যায় না। এখানে 2 ঘন্টা অপেক্ষা করার পর আমি পা বাড়ালাম আমার অন্তিম গন্তব্যে। এখন মুম্বাই থেকে যাব গোয়ার মাডগাঁও স্টেশনে। 8 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, মাডগাঁও জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেন ছাড়বে ভোর 5:10 আমার কোচ ছিল D2, সেকেন্ড সিটিং। একদম সঠিক সময়ে ট্রেন ছাড়লো। এখন অক্টোবর মাস, ঠান্ডা পড়েনি, কিন্তু ভোরবেলা খুব একটা গরমও লাগছে না।
জানলা খুলে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাব বলে নন এসিতে টিকিট কেটেছিলাম। এসিতে তো আর জানলা খোলা যায় না। প্রথমে বেশ ভালোই লাগছিল, কিন্তু যত সময় গড়াচ্ছে ততই বাড়ছে গরম। রোদের জন্য জানলা বন্ধই করে দিতে হলো এক সময়। সিটে বসার থেকে ট্রেনের দরজা খুলে একটু দাঁড়ালে বেশি ভালো লাগছে। 580 কিলোমিটার রাস্তা। এই ট্রেনে গোয়া আসতে খরচ হয়েছিল 295 টাকা। এসি কামরার চেয়ার কারে আসলে সেটা হতো 1005 টাকা, কিন্তু আমার মনে হয় সেটা করলেই বেশি ভালো হতো। মাঠগাঁও স্টেশনে আসতে সময় লাগলো 12 ঘন্টা, 10 মিনিট লেট। ওখান থেকে ট্রাভেলার বাসে করে চলে আসলাম আমাদের হোটেলে। রিসেপশন থেকে ঘরের চাবি নিয়ে নিতে হবে। রুমে যাওয়ার আগে এখানে বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য ব্যবস্থা করা আছে। যদি কিছু সময় অপেক্ষা করতে হয় কোনো অসুবিধা হবে না। রিসেপশন রুমের বাইরে একটা জায়গায় দেখলাম হোটেলের সুইমিং পুলে যাওয়ার জন্য একটা ডিরেকশন দেওয়া আছে। এই হোটেলের নাম কেজ, KAYS। এখানে থাকার জন্য 4টে ফ্লোর আছে। নিচের ফ্লোরের রুমগুলো বাদ দিয়ে সব ঘরের সাথে অ্যাটাচ ব্যালকনিও রয়েছে। আর আমার রুম ছিল ফার্স্ট ফ্লোরেই, 2 BHK রুম। ঢুকতেই একটা ডাইনিং প্লেস। এটা ছাড়াও আছে আরও 2টো ঘর, 2টো বাথরুম, তার সঙ্গে ছোট্ট একটা কিচেন। 2টো বেডরুমেই এসি ছিল। অক্টোবরে অফ সিজন বলে এই 2 BHK রুমের প্রাইস ছিল 6000 টাকা। ডিসেম্বর জানুয়ারি মাসে 2000 টাকা পর্যন্ত দাম বাড়তে পারে। আর এই হলো হোটেলের সুইমিং পুল। এখানে স্নান করার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো সাইডে লেখা আছে, আসলে একটু দেখে নেবেন। হোটেলের নাম আর ফোন নম্বর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখান থেকে কালাঙ্গুট বিচ হেঁটে 10 মিনিট। আজকে গোয়া ট্রিপের একদম প্রথম দিন, আর সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল অ্যাডভেঞ্চার। ঘুরে দেখব নর্থ গোয়া। প্রথমেই হবে ক্যান্ডোলিম বিচে ডলফিন রাইড। তবে সেখানে শুধু ডলফিনের খোঁজেই যাচ্ছি না, তার সঙ্গে দেখে নেব আগুয়াডা জেল আর মিলেনিয়ার প্যালেস। পর্তুগিজ আমলের এই নির্মাণগুলো দেখতে সত্যিই দারুণ লাগে। এখানে জল একদম পরিষ্কার। যারা শান্তিতে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য একদম পারফেক্ট স্পট। আর ডলফিন দেখতে পেয়েছিলাম কিনা সেটা পরের ভিডিওতেই জানাবো, এখন থাক। এরপর আমরা চলে আসলাম আপার আগুয়াডা ফোর্টে। সমুদ্রের উপর বসে থাকা ইতিহাস জানতে। লাল পাথরের দেয়াল, ওপরে নীল আকাশ আর সামনের বিশাল সমুদ্র। এই আপার আগুয়াডা ফোর্ট থেকে পুরো গোয়াকে অন্যরকম মনে হয়। এখানে দাঁড়িয়ে বাতাসের সাথে সাথে ইতিহাসও যেন ঘুরে বেড়ায়। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল লোয়ার আগুয়াডা ফোর্ট। এখানে এসে মনে হবে যেন কোনো সিনেমা সেটে দাঁড়িয়ে আছি। সমুদ্রের দিকে মুখ করা এই ফোর্টটা একদম ফটোজেনিক। এখানে যেমন ফোর্টের উপর দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়, আবার নিচে নেমে সমুদ্রে স্নানও করা যায়। বিকেলটা কাটালাম আঞ্জুনা বিচে। এখানে সূর্যাস্তের রং একদম আলাদা, কমলা, গোলাপি আর সোনালি, সব মিলে স্বপ্নের মতো একটা দৃশ্য। কিছুক্ষণ বসে ঢেউয়ের শব্দ শুনলেই মনে শান্তি নেমে আসে। তারপর হোটেলে ফিরে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম বাঘা বিচের উদ্দেশ্যে। এখানে সমুদ্রের ঢেউয়ের সাথে লাইট, মিউজিক আর মানুষের ভিড় সব মিলিয়ে গোয়ার আসল নাইট লাইফ উপভোগ করার মতো একটা জায়গা। দিনের ক্লান্তি এখানেই যেন দূর হয়ে যায়। এইভাবেই শেষ হলো আমাদের প্রথম দিন। এই গোয়া ট্যুরে ট্রেন ফেয়ার বাদ দিয়ে টোটাল খরচ হয়েছিল 12,000 টাকা। দ্বিতীয় দিনটা ছিল পুরোপুরি রোমাঞ্চে ভরা। সকাল সকাল রওনা দিয়ে আমি চলে গেলাম দুধসাগর জলপ্রপাত দেখতে। দুধসাগর যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না আগে থেকে। আমাদের হোটেলে কথা বলে আলাদা করে বুকিং করেছি এটা। এর জন্য আর 2000 টাকা খরচ হয়েছিল। আর এর মধ্যে কিন্তু লাঞ্চও ইনক্লুড আছে। জঙ্গলের মধ্যে দিয়ে জিপে করে যাওয়ার সেই পথটা ছিল অবিশ্বাস্য। কাঁপতে থাকা পাথরের রাস্তা, চারপাশে ঘন সবুজ বন, দূরে পাখির ডাক, আর তার মাঝে নদীর ধার দিয়ে এগিয়ে চলা আমাদের জিপ। পুরোটা যেন কোনো অ্যাডভেঞ্চার সিনেমার অংশ। দুধসাগর পৌঁছে ঝর্ণার জল যেন পুরো শরীর ভিজিয়ে দিচ্ছিল। এত উঁচু থেকে সাদা দুধের মতো জল নেমে আসার দৃশ্য ছিল চোখে দেখার মতো। ছবিতে যত ভালো লাগে বাস্তবে তার থেকেও 1000 গুণ বেশি ভালো। কিছুক্ষণ পর মনে হলো আমার সব স্ট্রেস যেন জলের ওই স্রোতেই ভেসে যাচ্ছে। দুধসাগরে স্নান, ছবি
ছবি তোলা আর ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেই বিশালত্বটা উপভোগ করেই কেটে গেল দিনের বেশিরভাগ সময়। সেদিন দুপুরবেলা লাঞ্চ করে ঘুরছিলাম একটা স্পাইস গার্ডেনে। বিভিন্ন মশলাপাতি তৈরি হয় এখানে। আজকে গোয়ার একটা ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস বাকি আছে এখনো, সেই জন্য আমরা 7টার সময় বেরোবো আর যাব হচ্ছে ডিনার ক্রুজে। কি হয় ওখানে আর কত খরচা সব কিছু জানাবো। সন্ধ্যায় হোটেলে ফিরে প্রস্তুত হলাম আমাদের ডিনার ক্রুজে যাওয়ার জন্য। নদীর ওপর ভাসতে ভাসতে আর চারপাশে রঙিন আলোর খেলা উপভোগ করতে করতে এগিয়ে চলা সেই ক্রুজটা ছিল একদম ড্রিমি। ভেতরে চলছিল লাইভ মিউজিক, নাচ, গান আর তার সাথে আনলিমিটেড সুস্বাদু খাবার। পুরো দিনটা যেন গোয়ার প্রকৃতি আর বিনোদনের এক পারফেক্ট মিশ্রণ হয়ে হৃদয়ে জায়গা করে নিল। এই ক্রুজ বুকিং করার জন্য আপনাকে হোটেলে কথা বলতে হবে। গোয়া ট্রিপের তৃতীয় দিনটা ছিল একদম রিল্যাক্সড, শান্ত আর একটু আধ্যাত্মিক ছোঁয়ায় ভরা। আজকে ঘুরবো সাউথ গোয়া। চলে এসেছি আমাদের আজকের প্রথম স্পট, মিরামার বিচ। নরম সোনালি বালু, শান্ত ঢেউ আর সকালের ঠান্ডা বাতাস মিলিয়ে জায়গাটা যেন দিনের একদম পারফেক্ট শুরু। এখানে কয়েকটা মুহূর্ত সমুদ্রের ধারে দাঁড়িয়ে শুধু ঠান্ডা হাওয়া উপভোগ করলেই মন হালকা হয়ে যায়। এরপর পৌঁছে গেলাম ডোনা পলা জেটিতে, গোয়ার অন্যতম ফটোজেনিক স্পট, যেখানে আরব সাগরের উপর দারুণ একটা ভিউ পাওয়া যায়। এখানকার স্নিগ্ধ বাতাস আর ক্লিফের ধারে দাঁড়িয়ে নীল সমুদ্রের দিকে তাকিয়ে থাকার অনুভূতি সত্যি অপূর্ব। অক্টোবরে গোয়াতে কিন্তু মারাত্মক গরম, 35 ডিগ্রিতে পৌঁছে যায় তাপমাত্রা। সেই গরমকে উপেক্ষা করে আমরা রওনা দিলাম ওল্ড গোয়া চার্চ। পর্তুগিজ স্থাপত্যশৈলীতে তৈরি এই ঐতিহাসিক গির্জাগুলো সময়ের সঙ্গে সঙ্গে চলে আসা এক নিঃশব্দ সৌন্দর্য বহন করে। ভিতরে ঢুকলে একটা শান্ত এবং পবিত্র অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়ে। চার্চের ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ ছিল। আমাদের তৃতীয় দিনের শেষ গন্তব্য ছিল শ্রী মঙ্গেশ্বরী টেম্পল, গোয়ার অন্যতম জনপ্রিয় ও প্রাচীন হিন্দু মন্দির। সাদা ও নীল রঙের একটা অনন্য স্থাপত্য আর মন্দিরের ভিতরে শান্ত পরিবেশ ভিন্ন রকম একটা অনুভূতি দেয়। ইতিহাস, প্রকৃতি আর ধর্মীয় পরিবেশ সব মিলিয়ে তৃতীয় দিনের গোয়া ভ্রমণটা ছিল অসম্ভব সুন্দর আর অবশ্যই চিরস্মরণীয়। বহুদিন আমার মনে থাকবে এই গোয়া ট্রিপ। শেষ দিন সন্ধ্যেটা আমরা কাটিয়েছিলাম কালাঙ্গুট বিচে। সেখানে কিভাবে আনন্দ করেছিলাম পরের ভিডিওগুলোতে সেটা আরও ভালোভাবে আপনাদের সামনে নিয়ে আসবো। তাহলে তোমরা গোয়া কবে আসছো কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। পরের ভিডিওগুলোতে প্রত্যেকটা জায়গা আরও ডিটেলসে দেখাবো, আরও ভালোভাবে দেখাবো। তাই জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এখন বাজে ভোর 4টে। এখান দিয়ে আজকে আমরা কলকাতায় ফিরবো। কোন ট্রেনে কীভাবে বাড়ি ফিরছি সেটাও কিন্তু দেখে নাও। ফেরার দিন ভোরবেলা সবাই লাগেজ নিয়ে জড়ো হয়েছি হোটেলের বাইরে। 10 মিনিটের মধ্যেই চলে আসলো আমাদের গাড়ি। এই গাড়ি করেই আমরা 2 দিন নর্থ গোয়া আর সাউথ গোয়া ঘুরেছি। ড্রাইভারের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। পিক আপ, ড্রপ আর 2 দিনের ট্যুর মিলিয়ে এই একটা ট্রাভেলার বাসের জন্য টোটাল খরচ হয়েছিল 38,000 টাকা। ভোরবেলা বলে রাস্তা একদম ফাঁকা, কিন্তু এখানে আসার সময় দেখেছিলাম ঠিক উল্টো ছবি। তখন রাস্তায় এত জ্যাম ছিল গাড়ি যেন আর এগোতেই চায় না। তাই মাঠগাঁও স্টেশন থেকে হোটেলে আসতে সময় লেগে গিয়েছিল প্রায় 1.5 ঘন্টা। আর এখন সেই রাস্তা দিয়েই হোটেল থেকে স্টেশনে আসতে সময় লাগলো মাত্র 30 মিনিট। সবে সূর্য উঠছে, কিন্তু এত বড় সূর্য আমি প্রথমবার দেখলাম। ট্রেন ঢুকলো 7টা 10 মিনিটে, অমরাবতী এক্সপ্রেস। ট্রেনে উঠে গেলেও আমাদের সাইট সিন কিন্তু এখনো শেষ হয়নি। সকাল 8টা 10 মিনিটে কুলেম স্টেশন পার করার পর সবাই চলে এসেছিল ট্রেনের দরজার সামনে, কারণ ঠিক 8:30 নাগাদ আমরা ট্রেন থেকেই দেখতে পাবো সেই দুধসাগর জলপ্রপাত। আমি তো সামনাসামনি গিয়ে সেদিন দেখে এসেছিলাম, কিন্তু আমাদের গ্রুপের আর কেউ ছিল না সেদিন। তাই সবাই অপেক্ষা করছিল ট্রেন থেকে যদি এক ঝলক দেখা যায়। প্রথমে বাঁদিকে বেশ কিছুটা দূর থেকে দেখতে পেলাম, তারপর এসে উপস্থিত হলাম ডান দিকের দরজায়। 2 মিনিট পরেই একেবারে সামনে থেকে দেখা গেল সেই দৃশ্য। এই জায়গা থেকে আমিও প্রথমবার দেখলাম এই ওয়াটারফল। অসম্ভব সুন্দর লাগছিল দৃশ্যটা। বাড়ি ফেরার এই ট্রেনের ভাড়া ছিল 3 এসিতে 2115 টাকা। দিনটা ছিল 21শে অক্টোবর। সকাল 7টা 15তে মাঠগাঁও থেকে ট্রেন ছেড়েছে। শালিমার স্টেশনে পৌঁছাতে সময় লাগবে 41 ঘন্টা, তাও যদি ট্রেন লেট না করে। মানে 22 তারিখ রাত 11টা 55 মিনিটে ঢোকার কথা। তবে ভাগ্য ভালো ট্রেন মাত্র 49 মিনিট লেট করলো। মানে আমরা 12টা 35 নাগাদ পৌঁছালাম শালিমার স্টেশনে। এর পরের ভিডিওগুলোতে গোয়ার প্রত্যেকটা জায়গা আরও ভালোভাবে আপনাদের সামনে নিয়ে আসবো, তাই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, না হলে কিন্তু মিস হয়ে যাবে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যাবেন, তাহলে এরকম আরও দূরে দূরে আপনাদের নিয়ে যেতে পারবো আমার ভিডিওর মাধ্যমে। আপনার কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে বলতে পারেন। আজকে শেষ করছি এখানেই, ভালো থাকবেন।